আসসালামু আলাইকুম। বাংলাদেশের গণমাধ্যমগুলোর সংবাদ শিরোনাম দেখে প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর কি নিষেধাজ্ঞা উঠে গেছে? গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে শোক মিছিল শেষ পর্যন্ত হয়ে যায় জয় বাংলা আর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নামে স্লোগান মুখর মিছিল। একাধিক সূত্র বলছে, মোশাররফ হোসেনের জানাজাকে ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের এমন বড় ধরনের শোডাউন সরকার উচ্চ মহলকে ভাবিয়ে তুলেছে। এতদিন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ঝটিকা মিছিল সরকার ধরপাকড়ের মাধ্যমে সামাল দিচ্ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার জন্য সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ করার পাশাপাশি সরকারি পক্ষগুলো সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের মতো পেশাজীবী সংগঠনের নির্বাচনে জোর করে দলটির সমর্থকদের নির্বাচন থেকে দূরে রেখেছে। তাতে ফল হয়েছে উল্টো, সমালোচনা দেশ ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় বড় বড় মিছিল, ছাত্রলীগ কর্মীদের কৃষকদের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচি সরকার ঊর্ধ্বতন মহলের চিন্তাকে বাড়াচ্ছিল। এরই মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার পর যে ধরনের শোডাউন কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি করেছে তা নিয়ে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকায় সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। সরকারের শীর্ষ মহল যেখানে সরকারি ব্যানারে বঙ্গবন্ধুর নাম দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে, সেখানে আওয়ামী লীগের এত বড় শোডাউনের পর করণীয় কি হতে পারে তা নিয়ে আলোচনাও হয়েছে। সরকার একটি সূত্র বলছে, এতদিন আওয়ামী লীগ ফেরত আসতে পারে এমন ভয় দেখিয়ে জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে জামাত এনসিপিকে মাঠের আন্দোলন থেকে দূরে রেখেছে। কিন্তু গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর শোডাউন এবং সবশেষ আজকের শোডাউনের পর সরকারের চিন্তা বিরোধী দল থেকে সরে এসে আওয়ামী লীগের দিকেই ঝুঁকছে। বিশেষ করে হামে শিশু মৃত্যু আর আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ইউনূস প্রশাসনের দায় মোচনে বিএনপি সরকার যখন ব্যাকফুটে, আবার পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়া এবং সবশেষ 6 মাসের মধ্যে শেখ হাসিনার ফিরে আসার অডিও বার্তা প্রচারের পর সরকারের শীর্ষ মহলকে আওয়ামী লীগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। 24-এর 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগের 130 জনের মতো সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। অনেক নেতা দেশের বাইরে ও ভেতরে পালিয়ে আছেন। দলটির কার্যক্রমের উপর ইন্টারিম গভর্নমেন্টের পর বিএনপিও নিষেধাজ্ঞা বহাল রেখেছে। যদিও বিএনপি জামাত দুই দলই নির্বাচনের সময় আওয়ামী লীগের সমর্থকদের কাছে ভোট চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা নেমেছিল। ইন্টারিয়ামের আমল থেকে দলটির নেতাকর্মীরা কর্মসূচি বলতে ঝটিকা মিছিল করে আসছে। যদিও এসব মিছিল থেকে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, তারপরও প্রায় রাজধানী ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মিছিল করতে দেখা যাচ্ছে। পুলিশের একাধিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল নিয়ে পুলিশকে বেশ বিপাকে পড়তে হয়, জবাবদিহি করতে হয়। অন্তর্বর্তী সরকার আমলে গত বছরের 24শে সেপ্টেম্বর একদিনই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঝটিকা মিছিল করার সময় 244 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় প্রায় 34 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের হিসেব অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ও পরবর্তী আইনি প্রক্রিয়া প্রায় 18,384 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বিএনপি ক্ষমতায় আসার পর সাবেক মন্ত্রিসভার অন্তত 4 জন সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির 12 জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এত ধরপাকড়ের মধ্যেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির মিছিল ও তৎপরতা থেমে নেই। গত মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেট্রা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন। এই মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোড়ন দেখা দেয়। পরদিন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায়। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, পদ্মাবাহিত জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের একটি গ্রামে ছাত্রলীগের 10 থেকে 12 জন নেতাকর্মী এক কৃষকের ধান কেটে দিয়েছেন। তাদের ধান কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন তরুণ জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা হাতে নিয়ে একটি ধান খেতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপর তারা একজন কৃষকের ধান কেটে দিচ্ছেন। ওই ধান মাথায় নিয়ে একটি নসিমন গাড়িতে তুলে দিচ্ছেন। ধান কাটতে সহযোগিতা করায় ওই এলাকার একজন কৃষক শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও জাজিরা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের ধন্যবাদ দিতেও শোনা যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটির এমন কার্যক্রমে বিপাকে পড়ে পুলিশ। উপরের মহলের চাপে খোঁজ নেওয়া শুরু করে। সরকারের শীর্ষ মহল থেকে পুলিশকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। 13 মে যখন এ নিয়ে আলোচনা চলছিল, তখন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর খবর আসে। প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন একাধারে বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সফল শিল্পপতি ছিলেন। এই মুক্তিযোদ্ধা 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেন তিনি। 1972 সালের সংবিধান প্রণেতাদের অন্যতম মোশাররফ হোসেন চট্টগ্রামের মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 6 বার এমপি হন। আমৃত্যু তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। 1996 সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 2022 সালের 7 ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় করা মামলায় 2024 সালের 27 অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। পরে আরো বেশ কিছু মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে 2025 সালের 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 2025 সালের 14 আগস্ট সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর থেকে শ্বাসতন্ত্রের জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। 13 মে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 14 মে চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে এই বর্ষিয়ান রাজনীতিবিদের জানাজা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় মানুষের ঢল নামে। বৃহস্পতিবার বেলা 11:15টায় চট্টগ্রাম নগরে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 10টা থেকে জানাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকেন। জানাজা শেষ হতেই মরদেহ নিয়ে রাখা হয় অ্যাম্বুলেন্সে। তখনই মাঠের চারপাশ থেকে হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা অ্যাম্বুলেন্স ঘিরে স্লোগান ধরেন। তাদের কণ্ঠে ওঠে বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান। নেতা কর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এই সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে থাকলেও তাদের করার কিছুই ছিল না। সামাজিক মাধ্যমের কল্যাণে মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়লে সরকার উচ্চ মহলেও এ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও সিএমপির পক্ষ থেকে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ এত বড় শোডাউন কিভাবে করলো সে বিষয়টি ভাবনায় ফেলেছে সরকারকে। কারণ বিএনপি ও সরকারের শীর্ষ মহল আওয়ামী লীগকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আওয়ামী লীগের পক্ষে যেতে পারে এমন কোনো কাজের ব্যাপারে অলিখিত কড়া বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছে প্রশাসনে। যেমন 14 মে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দেয়ালে অফিস চার্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি লেখা থাকায় তেলে বেগুনে জ্বলে ওঠেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 14 মে বিকেলে আকস্মিকভাবে অফিসটি পরিদর্শনে গিয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান। কার্যালয়ের দেয়ালে টাঙানো সিটিজেন চার্টারে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বাণী একজন গণমাধ্যম কর্মী ডেপুটি স্পিকারের নজরে আনেন। সেখানে লেখা, সরকারি কর্মচারীদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। তারা জনগণের গোলাম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। এ সম্পর্কিত দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 40 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে ওই সাংবাদিক সিটিজেন চার্টারে বাম হাতের আঙ্গুল রেখে দেখিয়ে বলেন, এগুলো বহু আগে, এগুলো না থাকলে তো ভালো। এই ঘটনায় তিনি সাব রেজিস্ট্রারের কাছে ব্যাখ্যা জানতে চান। এ সময় ওই কর্মকর্তা দুঃখ প্রকাশ করে লেখাটি সরিয়ে ফেলবেন বলে জানান। 1 মিনিট 36 সেকেন্ডের অন্য একটি ভিডিওতে ডেপুটি স্পিকারকে বলতে শোনা যায়, এটা আসলে কি হতভম্ব না হতাশাও বটে। আর আমি মনে করি যারা এই সমস্ত বিষয় ইগনোর করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রশ্ন হলো, ডেপুটি স্পিকার কায়সার কামাল নিজেই আইনের লোক এবং তিনি ডেপুটি স্পিকার হয়েছেন বর্তমান সংবিধান অনুযায়ী।
সেই সংবিধানে বঙ্গবন্ধুকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। বিএনপি আবার বিরোধী দলকে কথায় কথায় সংবিধান রক্ষার ছবকও দেয়। তাহলে বিএনপির ডেপুটি স্পিকার কেন একটি চার্টারে বঙ্গবন্ধুর একটি উক্তি দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন? সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ভূ রাজনীতিতে কিছু নাটকীয় পরিবর্তন বিএনপিকে আওয়ামী লীগের বিষয়ে আরো ভাবিয়ে তুলেছে। এমনকি বিরোধী দল জামাত ও এনসিপি আওয়ামী লীগ সুবিধা নিতে পারে এই আতঙ্কে সরকার বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে না। দৈনিক যুগান্তরের এক রিপোর্টে বলা হয়েছে, রাজনীতির মাঠে প্রকাশ্যে হাকডাক যতই থাক না কেন, ক্ষমতাসীন বিএনপি ও জামাত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল কেউই আপাতত একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে না। রিপোর্টটিতে বলা হয়েছে, সরকার ও বিরোধী দলের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে তাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ফেরার সুযোগ তৈরি হবে। আর এমন পরিস্থিতিতে বিপদ বাড়তে পারে বলে তিন দলের মধ্যে আলোচনা আছে। বলা হচ্ছে, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফের ক্ষমতা যেতে পারলে কাউকে ছাড় দিবে না, বরং বিএনপির তুলনায় জামাত ও এনসিপি আওয়ামী লীগের বড় শত্রু, এমন আলোচনা আছে। সংশ্লিষ্টদের মতে, রাজনীতিতে এসব আলোচনা ও পর্যালোচনার মুখে বিরোধীদের সরকার বোঝাতে চাইছে যে অতিরিক্ত কঠোর আন্দোলনে গেলে দেশে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। তাছাড়া বিষয়টি বিরোধী দলের নেতারাও জানেন। সরকার এমন কৌশলের উদ্দেশ্য হলো জামাতের সামনে দৃশ্যমান করা যে তারা বেশি কঠোর অবস্থানে গেলে আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি হতে পারে। অনেকের মতে তিন দলের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে এক ধরনের ভীতিও রয়েছে। ফলে রাজনীতির মাঠে যতই কঠোর অবস্থান দেখা যাক না কেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রশ্নে শেষ পর্যন্ত বিএনপি, জামাত ও এনসিপি ঐক্যবদ্ধ থাকবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। কিন্তু বাস্তবতা হলো, গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর শোডাউন ব্যাপক হারে বেড়েছে। এই শোডাউনগুলো সরকারের চিন্তা বাড়াচ্ছে, কারণ নতুন আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি। পশ্চিমবঙ্গে গেরুয়া দলের জয়ের পর পুশিন আর সীমান্তে বেড়া দেয়া নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন মোড় নিয়েছে। ভারতীয় ভিসা উন্মুক্ত করার কথা থাকলেও সেটি খুব সহসা না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে শেখ হাসিনা 6 মাসের মধ্যে দেশে ফেরার ঘোষণা সম্বলিত অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সরকার একটি সূত্র বলছে, এসব বিষয়ের কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে উজ্জীবিত ভাব তারা দেখছেন। যদিও কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির পক্ষে আনুষ্ঠানিক কোনো সভা সমাবেশ করা সম্ভব নয়। কিন্তু পুলিশের একাধিক সূত্র বলছে, 17 মে দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তারা বড় ধরনের শোডাউন করতে চায়, এমন খবর পুলিশের কাছে আছে। বিষয়টি নিয়ে পুলিশকে তৎপর হতেও বলা হয়েছে। তবে পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেছেন, সারা দেশে অনেক বেশি সংখ্যক খণ্ড খণ্ড মিছিল হলে পুলিশের পক্ষে ঠেকানো সম্ভব নয়, কারণ এর মধ্যে ব্যাপক ধরপাকড় করেও তেমন কোনো ফল পাওয়া যায়নি। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। তাহরিমা জান্নাত সুরভি, যিনি আমাদের ভারতে এখন অবস্থান করছেন, এখান থেকে বিদেশে যাওয়ার তাল করছেন, শুনলাম তিনি ত্রিপুরায় আছেন। একটা খোঁজ রাত্রি অবধি পাওয়া গেছে যে এখনো পর্যন্ত তিনি ত্রিপুরায় কোথাও একটা লুকিয়ে আছেন। তিনি ত্রিপুরাতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সেই অফিসে গেছিলেন। সেখানে একটি ছাড়পত্রে তিনি ছাপ মারিয়েছেন, কারণ তাকে দিল্লি যেতে হবে। এখানে এখানে ত্রিপুরাতে কোনো বিদেশি মানে ভিসা অফিস নেই, যা আছে সব দিল্লিতে। তো হয় তাকে প্লেন ধরতে হবে, না হলে তাকে ট্রেন ধরতে হবে, কিছু একটা ধরতে হবে। এখন ত্রিপুরাতেও বিজেপি সরকার, তা মোটামুটি যা পরিচিতি আছে আমার, আমি খবরাখবর লাগিয়েছি, এইটুকু খবর পাওয়া গেছে, কিন্তু কোনো হোটেলে ওঠেনি। কারণ আপনাদের বাংলাদেশে এর ভারতে আসা নিয়ে এত হইচই হয়েছে যে সে বুঝে গেছে যে একটা খোঁজ খবর হলেও হতে পারে। সে খুব বুদ্ধিমতী আমার মনে হয়। সে করেছে গিয়ে কোনো হোটেলে না গিয়ে সে কোনো ব্যক্তিগত কোনো বাসা বাড়িতে বা কোনো আত্মীয়ের বাড়িতে বা কোনো স্লিপার সেলের বাড়িতে সে হয়তো লুকিয়ে আছে। এবং তিনি যে ডেপুটি হাই কমিশনে গেছিলেন আজকে সন্ধ্যেবেলা মানে এই 5:30 6টা নাগাদ, 5:45 নাগাদ উনি গেছিলেন, এই খবরটা পাওয়া গেছে।
কারণ আমি খবরটা পেয়েছি দিল্লিতে, কাল রাত্রে আমাকে দিয়েছিল একজন, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখিনি। আমি যখন দেখেছি তখন বিকেল হয়ে গেছে। তারপরে তো আমি খোঁজ খবর লাগিয়েছি, করতে করতে যতটুকু সময় এইটুকু পাওয়া গেছে। তো এখন ত্রিপুরা থেকে বেরোতে গেলেও তার সমস্যা, গাড়ি ভাড়া করে একমাত্র যদি বেরোয় তাহলে পরে বেরোতে পারবে। মানে ওখান থেকে ত্রিপুরা থেকে আসাম, হয় আসাম থেকে ট্রেন ধরতে হয় আসামে গুয়াহাটি থেকে, অথবা ত্রিপুরা থেকে ট্রেন ধরতে হবে। কারণ মিজোরাম ওই অঞ্চলে আর কোনো এয়ার স্ট্রিপ নেই, সবাইকেই ওই ত্রিপুরা এসে করতে হয়। তো চেষ্টা করা হচ্ছে যে যাতে ত্রিপুরাতেই তাকে আটকে দেওয়া যায়। যদি কোনো কারণে স্লিপ করে ত্রিপুরা থেকে বেরিয়ে যায়, প্রাইভেট কার ফারে করে যদি বেরিয়ে যায়, একটু যাওয়া যায়। গাড়ি ভাড়া করলেন আপনি, সোজা গেলেন দিল্লি। পয়সার তো তাদের অভাব নেই, তারা যে পয়সা কামিয়েছে এই সমস্ত এনসিপি করে, এত পয়সার অভাব নেই। এখানে 12,000 15,000 যদি গাড়ি ভাড়া লাগে, 20,000 গাড়ি ভাড়া লাগে, সেফ চলে যাবে, কেউ তাকে ধরতে পারবে না, সেটাও হতে পারে। তবে দিল্লিতে গিয়ে যদি কোনো হাই কমিশন অফিসে যায়, ইউরোপিয়ান হোক, কানাডিয়ান হোক, আমেরিকার হোক, যে কোনো হাই কমিশনে যদি যায়, তাহলে পরে কিন্তু সে আটকা পড়ে যাবে। অন্তত দিল্লি পুলিশের খোঁচর যাকে বলে, মানে যারা খবরাখবর দেওয়া নেওয়া করে তাদেরকে বলে খোঁচর, এই খোঁচরের হাতে পড়ে তার কিন্তু অবস্থা খারাপ হবে, মেয়েদের মতো হবে। এখন আমি বলেছিলাম আমি খবরাখবর নিয়ে আমি কালকে দুপুরবেলা জানাবো, কিন্তু খবরটা যখন আমি এখন পেয়ে গেলাম, আমি তো এই খবরটা করতেই বসে গেলাম। আপনারা একটুখানি খেয়াল রাখুন, এই খবরটা দিকে দিকে ছড়িয়ে দিন, যাতে তারাও তাদের বন্ধু বান্ধব মারফত এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারাও যাতে এই খবরটা মানে শেয়ার করে দিতে পারেন। এর ছবি তো আমি লাগাতে পারবো না, কারণ ইউটিউবে কোনো মহিলার ছবি দেখিয়ে কিছু বলা যায় না। আমি থাম্বনেলে ওই জন্য ছবি আমি লাগিয়ে দিয়েছি, মানে যে আমার থাম্বনেল লাগিয়ে দিয়ে করে দিয়েছে সে ওখানে ছবিটা লাগিয়ে দিয়েছে। তো তাকে বলে দেবেন যে থাম্বনেলের ওই ছবিটা, অথবা আপনারা নিজেরা পাঠিয়ে দেবেন, আপনারা সব পরিচিত লোকজন আছে। মাহাদিকে যখন ধরা গেছে, একেও তখন ধরা যাবে। একটু সময় মতো যদি আমি হোয়াটসঅ্যাপটা দেখতাম তাহলে এতটা দেরি হতো না। এটা আমারও ভুল আছে, কারণ নানান কাজে আমি ব্যস্ত থাকি, নিউজের জন্য হোয়াটসঅ্যাপে যাওয়া হয় না। আর কেউ একটা হোয়াটসঅ্যাপ করলো, তারপরে তো আরো 50টা যদি হোয়াটসঅ্যাপ এসে যায়, সে মানে যে প্রথম পাঠিয়েছে রাত্রিবেলাতে তারটা দেখলাম একেবারে নিচের দিকে চলে গেছে, যা হয় আর কি। আমি ঘুরতে ঘুরতে নিচের দিকে আর যাওয়া হয় না। তো এই যে এখন এরা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি দিল্লি করে বেড়াতো, ভারতের নামে এত কুৎসা করতো, তাহলে এখন ভারতের দরজায় কেন? তোমরা তো পাকিস্তান যেতে পারতে, ডিরেক্ট ফ্লাইট রয়েছে, পাকিস্তান চলে যাও, একদম সেফ। ভারত এখন কিন্তু একদম সেফ নয় ভাই। এই যারা যারা আসার প্ল্যান করছেন না, ভারত একদম সেফ নয়। আর আমার কানে যদি আসে, আর আমি যদি ঠিকঠাক খবরাখবর পাই, তাহলে পরে কিন্তু আপনাদের মুক্তি নেই। মেহেদির মতো কিন্তু আপনাদেরও হাতে হাত করা পরিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আপনার কি হবে আমি জানি না, এখনো পর্যন্ত আমি তো কোনো খবর পাইনি, তবে পেয়ে যাব, এটা নিশ্চিত পেয়ে যাব। বেশ কয়েকজন আমার প্রশ্ন করেছেন যে এরা ভিসা পায় কি করে। ভিসা অফিসে আমাদের কিন্তু স্কেলিটন স্টাফ আছে ভারতীয়, আর সমস্ত হচ্ছে আপনাদের বাংলাদেশি স্টাফ ওখানে যারা কাজ করে। আর এখানে এই বাংলাদেশি স্টাফগুলো এত বদমাইশ এরা, আর পুনরায় বারবার কতবার বলবো আমি, বারবার আমি একে বিদেশ সচিব বিক্রম মিশ্রকে বলবো, বারবার উনি প্রণয় বার্মাকে বলবেন, এ তো হয় না। বিদেশিপতি যাক, তখন ডিরেক্ট কথাবার্তা হবে, তখন দেখা যাবে এখনই, তখন অবস্থা হয়তো কিছুটা পাল্টাতে পারে। তো এরা করে কি, ওই স্লট ব্যাচে আপনারা যখন সত্যিকারের যাদের আপনাদের অসুস্থ হয়ে আছেন, তারা আপনারা স্লট পাচ্ছেন না,
কারণ এরা যাদের টাকা আছে তারা 50,000 1 লাখ দিয়ে দিচ্ছে, তাদেরটা করিয়ে দিচ্ছে, এইভাবেই এরা পেয়ে যায়। আর গরিব মানুষ যার টাকা নেই সে পারে না, যার জন্য আপনারা পারেননি, কিন্তু যার কিডনি ট্রান্সপ্লান্ট হবে তিনি পেয়ে গেছেন। কারণ তার দ্রুত সুস্থ কামনা করি, তিনি সুস্থ হয়ে উঠুন। এ ব্যাপারে ভারতবর্ষের মানুষ সর্বদাই এগিয়ে আছে, কেউ অসুস্থ হলে তার পাশে গিয়ে সবসময় দাঁড়ায়। তবে উনি ভুল জায়গা নির্বাচন করেছেন। যদি আমার সঙ্গে একটু আলাপ করে যদি কথা বলতেন, তাহলে আমি বলতাম যে চেন্নাই না গিয়ে আপনি হায়দ্রাবাদ যান, হায়দ্রাবাদ সিএমসি, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সিএমসিতে যোগাযোগ করুন। এখানে আমার এক বোন আছে, তার যোগাযোগ আছে সিএমসিতে, সে বলে তার এজেন্ট আছে, সে রেগুলার চেন্নাই সিএমসি যাওয়া মানে হায়দ্রাবাদ যাওয়া আসা করে, তার সঙ্গে যোগাযোগ আছে। আমি বলে আমি একটা ব্যবস্থা করে দিতে পারতাম, কম প্যাকেজে হয়ে যেত। এখানে তো আপনার গলা কাটবে, আপনি চেন্নাই যেখানে গেছেন, অ্যাপেলো গেছেন, হয়তো গলা কাটবে। তো যাই হোক, এখন তাদের ব্যাপার, তারা এখন গিয়েছেন তাদের ব্যাপার। আমার যেটা বক্তব্য হলো, ওর ব্যাপার ছাড়ুন। এই যে সুরভি নাকি ম্যাডাম, যার ছবি আমি দিতে পারলাম না বললে আমার ভীষণ দুঃখ হচ্ছে, কিন্তু দেওয়া যাবে না, দিলে বলে আমি একটা স্ট্রাইক খাবো, তাই আমি দিতে পারলাম না। একে তুলিয়ে দেওয়ার দায়িত্ব আমার, যদি খবরাখবর ঠিক সময় মতো পাই, আর পুলিশ যদি অনেস্টলি খাটে। অনেক পুলিশ আছে, আগের পুলিশগুলো ভালো ছিল, এবারে হয়তো কুড়ে পুলিশ জুটে গেল, বা মালখোর পুলিশ জুটে গেল, এক গাদা পয়সা দিলে হাতে বুঝিয়ে দিল, সে চোখ বন্ধ করে দিলে অন্যদিকে চলে যাবে। এমনও হতে পারে। ভারতবর্ষে মানে অসম্ভব কিছু নয়, সব জায়গাতেই আছে, সব জায়গাতেই ঘুষখোর পুলিশ আছে, সব জায়গায় 2 নম্বর অফিসার আছে, আর সব জায়গায় 2 নম্বরই পয়সায় কাজ হয়ে যায়। ফলে হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। যদি কিছু হয় আমি কালকে আবার একটা আপডেট দেবো এই ব্যাপারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।